বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবি। আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মৃত্যু হয় শত শত মানুষের, এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। জুলাই আগস্টের ওই বিপ্লবের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এসে বৃহস্পতিবার মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান জাতিসংঘ মহাসচিব। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সরকার নতুন বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কর্মসূচি নিয়েছে। নির্বাচন হতে পারে তা বাস্তবায়নের ১৮ মাস পর। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরও ১৮ মাস পরে ইলেকশন। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ডক্টর ইউনূসের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূস বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান তিনি। পরে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। বৈঠকে দুর্নীতি প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা জানতে চান প্রধান উপদেষ্টা। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান। এ সময় ডক্টর ইউনূস জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। আইসিসির যিনি করিম খান, উনি জানিয়েছেন যে উনি বাংলাদেশে এই বছরের মধ্যে বাংলাদেশে সফর করবেন এবং অ্যাট দ্য সেম টাইম জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড হলো, যেই কার্নেজ হলো, সে বিষয়ে স্যার জিজ্ঞেস করেছেন যে এই ইস্যুতে কোনো ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির এরকম কোনো কেস ওইখানে কিভাবে করা যায় বা এটার প্রসিডিওরগুলো কি, সেই ব্যাপারে ওনার কাছে জানতে চেয়েছেন। এদিন জাতিসংঘের সাইডলাইনে ১৬টি ইভেন্টে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে দেখা করেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুভ, মার্কিন সেনেটর ডিক ডারভিন, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার, ILOর ডিরেক্টর জেনারেল ও UNDPর অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে শুক্রবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে বিশ্ব দরবারে তিনি কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করেন তা দেখার জন্যই এখন সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাপানের ক্ষমতাসীন দলের প্রধান হলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইসিবা। অক্টোবরে নেবেন প্রধানমন্ত্রী দায়িত্ব। যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন হেলেন। এতে ফ্লোরিডা ও জর্জিয়া অঙ্গরাজ্যে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডা উপকূলে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে আঘাত হানে হারিকেনটি। হেলেনের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১৮ লাখের বেশি বাসিন্দা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমান চলাচল। এর মধ্যে ১২টি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর। এছাড়া বিভিন্ন হোটেল মোটেল থেকে পর্যটকদেরও নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠান। সেই সঙ্গে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়। শক্তি হারিয়ে হারিকেন হেলেন ক্যাটাগরি 1-এ নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে ফ্লোরিডায় তাণ্ডব চালিয়ে এটি টেনেসি অঙ্গরাজ্যের দিকে ধেয়ে যাচ্ছে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। উদ্যোগের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৭০০ রুপিতে। খুচরা বাজারে যা ২৫০০ থেকে ৩০০০ রুপিতে পৌঁছাবে। তবে এবার দাম একটু বেশি বলে দাবি করছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রূপালী ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে।
ইলিশ আমদানিকারকরা বলছেন শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে 55 টন ইলিশ পৌঁছেছে। শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ। তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তৈলাক্ত মাছ তো টেস্টি, ওই জন্য একটা নিতাম আর কি। আগে যেরকম রেটটা কম ছিল সেরকম সেই হিসাবে টানছে না। একটু দাম কম হলে সবাই নিতে পারবে, এখন সবাই জনগণ খেতে পারবে। দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশেও খুব কম। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগামী 12 অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ। কূটনৈতিক টানাপোড়েন শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য। সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর কষাকষির মধ্য দিয়ে 1 কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ 1700 রুপিতে আর সর্বনিম্ন 1400 রুপি। এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায়। কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন দল এলডিপির দলীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। শিগেরু ইশিবা পেয়েছেন 215টি ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানে তাকাইচি পেয়েছেন 194টি ভোট। আগামী 1 অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তিনি। গত 2 সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে দিতে প্রচারণা চালিয়েছেন 9 প্রার্থী। স্থানীয় সময় শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইন প্রণেতা ও আঞ্চলিক নেতারা। তবে ভোট শুরুর প্রথম রাউন্ডে কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তা গড়ায় রান অফে। এর আগে গেল আগস্টে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নেন ফুমিও কিশিদা। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউক্রেনকে আরও প্রায় 800 কোটি মার্কিন ডলার সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যাপিটাল হিলে বাইডেন জেলেন্সকি বৈঠকে ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করেছে হোয়াইট হাউস। এদিকে হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেলেন্সকি। এর মধ্যে দোনেৎস্কেরও আরও একটি বসতি দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া, যদিও রুশ হামলা প্রতিহত করার পাল্টা দাবি কিয়েভের। কল্পনা নিয়ে পশ্চিমা বন্ধু যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ক্যাপিটল হিলে বৈঠক করেন জেলেন্সকি। এই বৈঠকে যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না মিললেও মিলেছে সহায়তা। ইউক্রেনের জন্য আরও প্রায় 800 কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন বাইডেন, যার উদ্দেশ্য কিয়েভকে মস্কোর সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে সাহায্য করা। এ নিয়ে মার্কিন কংগ্রেসের সঙ্গে জরুরি আলোচনাও করেছে হোয়াইট হাউস। দেশটির কর্মকর্তারা জানান, মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগে কিয়েভকে 550 কোটি ডলারের সহায়তা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এর পাশাপাশি ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ কর্মসূচির আওতায় 240 কোটি ডলার মূল্যের আরও একটি সহায়তা ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজের অর্থ দিয়ে ওয়াশিংটন নিজেদের গুদামের অস্ত্র না পাঠিয়ে অন্য কোম্পানির কাছ থেকে নতুন অস্ত্র কিনবে কিয়েভের জন্য। Today we have a new support package, $7.9 billion. This will be a great help, and I raised with President Biden the plan of victory. এদিকে হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জেলেন্সকি। সেখানে কমলা বলেন, ইউক্রেনের জনগণের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখারও আশ্বাস দেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ। অর্থনীতিতে বিশ্বের অন্যতম মজবুত দেশ জার্মানি। গেল বছরের পর থেকে দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে দেশটির গাড়ির উৎপাদন ও রফতানি কমে যাওয়ায় অর্থনৈতিক খাতটি সংকুচিত হওয়ার অন্যতম বড় কারণ বলছেন বাজার বিশ্লেষকরা। জার্মানি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া।
জার্মানি, যে দেশটির অর্থনীতি বিশ্বের প্রথম সারির 10টি দেশের মধ্যে অন্যতম, তবে গেল বছরের তুলনায় দেশটির নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়ায় মোট প্রবৃদ্ধি কমেছে 0.3%। যদিও বছরের শুরুর দিক থেকে দেশটির অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন চলতি বছর শরৎ ঋতু আসার আগেই চ্যান্সেলর ওলাফ শলসের প্রশাসন সংকুচিত অর্থনীতিকে প্রসারিত করতে সক্ষম হবে। করোনা মহামারীর পর থেকে অর্থনৈতিক খাতে নানা উদ্যোগের পরেও সংকোচন গিয়ে ঠেকেছে 0.1%, যা দেশটির মোট প্রবৃদ্ধির জন্য অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেখুন, গেল 2 বছর ধরে জার্মানির অর্থনীতি স্থবির সময় পার করছে। এই সমস্যা দ্রুত কমে আসবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে পণ্যের চাহিদা বাড়ার বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি, ভৌগোলিক পরিবর্তন, একই সঙ্গে ডিজিটালাইজেশন অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রণোদনা প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা অর্থনীতিবিদদের। বিশ্ব এখন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে প্রভাব পড়েছে অর্থনীতিতেও। সবশেষ গেল বছরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.9%। সে জায়গা থেকে কমে 2.2 এসে ঠেকেছে। আশা করছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক সহায়তার হাত বাড়িয়ে দেবার উদ্যোগ নেবে। জার্মানির অর্থ মন্ত্রণালয় এবং দেশটির বিভিন্ন অর্থনীতি সংস্থাগুলোর আশা, সংকট কাটিয়ে 2025 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.8% এবং 2026 সালে তা বেড়ে 1.3% উন্নীত হতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক এআই ক্যামেরা চালু করেছে কুয়েত সরকার। সড়ক দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে এ পদক্ষেপ দেশটির। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে যেমন অনেক দুর্ঘটনা ঘটে, সিট বেল্ট না পরার কারণেও হতাহতের সংখ্যা কম নয়। এসব দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক ক্যামেরা ইনস্টল করা শুরু করেছে কুয়েত। এআই প্রযুক্তি ব্যবহার করা আধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মাধ্যমে গাড়ি চালানোর সময় চালকরা মোবাইল ফোন ব্যবহার, সিট বেল্ট না পরা বা অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সামনের সিটে বসানো সহ ট্রাফিক আইন লঙ্ঘনগুলো শনাক্ত করা হবে। ক্যামেরাগুলো দিনে বা রাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় উচ্চ রেজলিউশন ছবি ধারণ করার ক্ষমতা রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাফিক প্রচার অভিযানে একটি পরিসংখ্যানে দেখা যায়, গত 2 মাসে 50,000-এর বেশি ট্রাফিক লঙ্ঘনের মামলা রেকর্ড করার খবর প্রকাশিত করেছে দেশটির গণমাধ্যম। এই প্রযুক্তির বাস্তবায়নে সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হ্রাসের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টার ভাষণ আজ। নতুন বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। রাষ্ট্র সংস্কারের 18 মাস পর নির্বাচনের ইঙ্গিত প্রেস সচিবের। বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষা করে হিজবুল্লাহর বিরুদ্ধে আরো কঠোর অভিযানের হুঁশিয়ারি ইসরায়েল। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গেই থাকুন সময়।